কেমন হবে যখন একটা স্পিরিট একটি ডেমন হান্টারের প্রেমে পড়ে, তাও আবার সেই ডেমন হান্টারকে পাওয়ার জন্য এই স্পিরিটটি কি করে তা তো তোমাদের অবশ্যই দেখতে হবে। এমনই একটি ড্রামা যার নাম হচ্ছে জিংশিয়া আনহ্যাপি। তো চলো ড্রামাটা শুরু করা যাক। শুরুতেই আমাদের বলা হয় সব কিছুরই এক একটা স্পিরিট আছে, কিন্তু যে স্পিরিটগুলো বেশি মূল্যবান তারা মানুষের রূপ নিতে পারে। এরপর আমরা জিশিয়াংকে দেখি, যে নিজেও একজন স্পিরিট ছিল। তার কাছে একটা মুক্ত থাকার কারণে প্রত্যেকে বোঝে যেত সে একটা স্পিরিট, তার জন্য কেউই তার বন্ধু হতো না। এরপর আমরা একটা বাচ্চাকে দেখি যে পাহাড় থেকে পড়ে যাচ্ছিল, আর তার চিৎকারটাও তখন জিশিয়াং শুনে নেয়। জিশিয়াং এরপর ওই বাচ্চাটিকে বাঁচিয়ে আনে, আর তার জ্ঞান ফিরছে না দেখে সে নিজের মুক্তটি ওই বাচ্চাটিকে দিয়ে দেয়, আর নিজের মুক্তটি ওই বাচ্চাটিকে দিয়ে সে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। এরপর যখন এই বাচ্চাটির জ্ঞান ফিরে তখন জিশিয়াং তাকে বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি। এর পরের দৃশ্যে আমাদের কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে একটা লোক অনেকগুলো বাচ্চাকে পড়াচ্ছিল। কিন্তু তখনই একটা ডেমন হান্টার চলে আসে, যে হচ্ছে আমাদের ড্রামার মেন লিড। তাকে দেখে লোকটি ভয় পেয়ে যায় আর বলে, তুমি এখানে কেন এসেছো? সে বলে, আমি এখানে স্পিরিটগুলোকে ধরতে এসেছি। এদের এই দৃশ্যগুলো তো উপর থেকে বসে বসে জিশিয়াংও শুনছিল। লি তখন ওই লোকটাকে একটা ড্রিঙ্ক দেয় আর বলে, তুমি এটা খেয়ে নাও, যদি তুমি স্পিরিট হও তাহলে তো এটাও প্রমাণ করে দেবে। কিন্তু লোকটা তো এই ড্রিঙ্কটি খেতে একদমই রাজি ছিল না, আর তাদের দুজনের মধ্যে তখন লড়াই লেগে যায়। এদিকে জিশিয়াং উপরে বসেছিল, কিন্তু তার হাত থেকে দুটো বল পড়ে যায়, যেগুলো আসলে বল ছিল না, বরং এগুলোর মধ্যে দুটো স্পিরিট ছিল। কালো রঙের স্পিরিটটি মানুষ হয়ে লিকে অ্যাটাক করে, আর সে ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপর সেখানে সাদা রঙেরও একটা স্পিরিট বেরিয়ে আসে। এদের দুজনকে জিশিয়াংয়ের বাবা বডিগার্ড হিসেবে রেখেছে, কারণ জিশিয়াং হচ্ছে স্পিরিটদের প্রিন্সেস। এরপর ওখানে জিশিয়াং নেমে আসে। লোকটি বলে, আপনি হয়তো মাস্টার জিশিয়াং হতে পারেন, আসলে এই লোকটি হচ্ছে ডগ স্পিরিট। জিশিয়াং বলে, তুমি চুপ থাকো আর এখান থেকে চলে যাও। সে তো খুশি হয়ে এখান থেকে চলে যায়, কারণ তাকে লিয়ে ধরতে পারেনি। তখন জিশিয়াং এদেরকে বকা দিয়ে বলে, তোমরা কেন তাকে অজ্ঞান করেছো? সাদা রঙের স্পিরিটটি বলে, এটা তো ব্ল্যাক স্পিরিটের কাজ। জিশিয়াং তখন তার বডিগার্ড দুটোকে বকা দিয়ে ওখান থেকে চলে যেতে বলে। এরপর সে দেখে লিয়ের গাটা অনেক ঠান্ডা রয়েছে, তাই সে তার বুকের মধ্যে মাথা দিয়ে দেখতে থাকে তার মুক্তটা ওখানে আছে কিনা। জিশিয়াং নিজের মুক্তটাকে ফিল করতে পারে। জিশিয়াং যখন লিকে দেখেছে তখন সে তাকে চিনতে পারে। ছোটবেলায় সে তাকে তার মুক্ত দিয়ে বাঁচিয়েছে, কিন্তু লিয়ের ছোটবেলার কিছুই মনে ছিল না, তাই সে জিশিয়াংকে চিনতে পারে না। কিন্তু তখনই লি জেগে যায়, আর সে জিশিয়াংকে এভাবে ধরে বলে, তুমি কে আর আমাকে কেন বাধা দিয়েছো? সে বলে, আমি তো তোমার জীবন বাঁচিয়েছি, আর তুমি উল্টো আমাকে প্রশ্ন করছো। লি বলে, আমার শরীরটা অনেক বেশি ঠান্ডা থাকে, যে আমার কাছে আসে সে পুরো কাঁপতে থাকে, কিন্তু তোমার কেন কিছু হচ্ছে না? জিশিয়াং তখন বাহানা দিয়ে বলে, আমার শরীরটা সবসময় গরম থাকে, তার জন্য কোনো সমস্যা হয়নি। লি তখন বলে, এখানে ডগ স্পিরিট ছিল, সে কোথায় গিয়েছে? তুমি কি তাকে দেখেছো? জিশিয়াং আবারও তাকে না করে আর বলে, তুমি আমার মুক্তটা ফিরিয়ে দাও। লি তো জানতো না তার মুক্ত কিসের, কিন্তু লি এই ব্যাপারে জানতো না, তাই সে তার হাতে একটা ব্যাগ ধরিয়ে দেয়। জিশিয়াং অনেক খুশি হয়ে ব্যাগটা যখন খুলে তখন সে একটি রূপোর টুকরো দেখতে পায়, আর বুঝতে পারে সে তাকে বোকা বানিয়ে এখান থেকে চলে গিয়েছে। এরপর লি বাহিরে এসে ওই ডগ স্পিরিটকে দেখতে পায়, যার মুখে একটা ম্যাপ ছিল। সে এরপর তার সাথে ফাইট করে ওই ম্যাপটা নিয়ে নেয়। তখন সেখানে জিশিয়াং চলে আসে। তাকে দেখে তো ডগ স্পিরিট ওখান থেকে পালাতে চায়। জিশিয়াং তাকে রেগে বলে, তুমি কেন আমাকে বোকা বানিয়েছো? তারা দুজনে তো এখানে অনেক ঝগড়া করতে থাকে। এটা দেখে ডগ স্পিরিট নিজে বাঁচার জন্য ওদের দিকে একটি লাসার ডিব্বা ছুঁড়ে দেয়। তারা দুজনে নিজেদের হাত দিয়ে এটাকে আটকাতে চায়, কিন্তু তাদের দুজনের হাতে তখন লাসা লেগে যায়। ডগ স্পিরিট তখন ওখান থেকে পালিয়ে যায়। লি তার পিছু নিতে গেলে জিশিয়াং তার হাত ধরে নেয়, আর এর ফলে দুজনের হাতগুলো জোড়া লেগে যায়। তারা দুজনে এখান থেকে পালাতে চায়, কিন্তু পারে না। তারা দুজনে তখন একটা রুমে পড়ে যায়, যেখান থেকে তারা বের হতে পারছিল না। তারা দুজনে যখন কথা বলছিল তখন তারা উপরের রাস্তা দেখতে পায়, কিন্তু সে ডগ স্পিরিটটা উপরের রাস্তাটাও বন্ধ করে নেয়, আর সে দরজাটার মধ্যে আগুন লাগিয়ে দেয়। লিয়ের মনে হচ্ছিল যে জিশিয়াং হয়তো আগুন দেখে ভয় পাবে, তাই সে তাকে বলে, তুমি একটু চিন্তা করো না, আমি তোমাকে এই আগুন থেকে বাঁচিয়ে নেব। কিন্তু জিশিয়াং তো জানতো এই আগুন থেকে বাঁচার সব থেকে সহজ উপায় কি, তাই সে নিজের পাওয়ারটা ইউজ করে আর সে দরজাটাই খুলে নেয়। তারা এরপর যখন উপরে উঠে আসে তখন জিশিয়াংয়ের অনেক পানি পিপাসা লাগে, আর সে ওই ড্রিঙ্কটা খেয়ে নেয়, যেটা স্পিরিটদের জন্য ছিল। লি তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অলরেডি সে এটা খেয়ে ফেলেছে। আর তখন জিশিয়াংয়ের পেটে অনেক ব্যথা হতে থাকে। লিয়ের তার উপর একটু সন্দেহ হয়। জিশিয়াং বলে, আমার অনেক খিদে পেয়েছে। সে এরপর তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে অনেকগুলো খাবার খাওয়ায়। তার এসব খাবার খাওয়া দেখে তো তার একটু আজব লাগে, কিন্তু যাই হোক, তারপরও তার আবারও পেট ব্যথা হয়। লি তার উপর আবারও সন্দেহ করে। জিশিয়াং তাকে বলে, ওয়াশরুম কোথায়? এরপর আমরা তার দুটো বডিগার্ডকে দেখি, যারা তাকে অনেক বেশি জ্বালাতন করছিল। জিশিয়াং বলে, আসলে তোমাদেরকে এখানে পাঠানো কেন হয়েছে? আমাকে কি বেশি জ্বালাতন করার জন্য? কিন্তু তখনই এরা দুজন তার চিৎকার
চিৎকার শুনতে পায়। আসলে জিশিয়াং ওই ড্রিঙ্কটি খাওয়ার কারণে নিজের রিয়েল ফর্মে চলে এসেছে। এটা দেখে তো তারা তিনজনে অনেক বেশি ভয় পেয়ে যায়। লি তখন বাহিরে দাঁড়িয়ে জিশিয়াং এর আওয়াজটা শুনতে পায় আর সে এরপর রুমে এসে তাকে চেক করে বলে, তুমি কি ঠিক আছো? জিশিয়াং হ্যাঁ বলে। সে নিজের হাতটা লুকিয়ে রেখেছে দেখে লি তাকে বলে, তোমার হাত দেখাও, তোমার হাতে কি হয়েছে? কিন্তু জিশিয়াং বলে, আমার হাতটা একদমই ঠিক আছে, কিন্তু একটু ব্যথা করছে। লি তখন জিশিয়াং এর কথা বিশ্বাস করে ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তার আবারও সন্দেহ হলে সে জিশিয়াংকে এবার ঠিকমতো জিজ্ঞেস করে যে তোমার হাতে আসলে কি হয়েছে, আমাকে দেখাও। সে এরপর দেখে তার হাতটা পুরোপুরি নর্মাল আছে। জিশিয়াং তখন তাকে একটা থাপ্পড় মারে আর বলে, তুমি এত রাতে আমার রুমে কেন এসেছো, তাও আবার আমার পারমিশন না নিয়ে, আর তুমি আমাকে সন্দেহ করেছো, কিন্তু আমি তো কয়েকবার তোমার জীবন বাঁচিয়েছি। এটা বলে সে তাকে ঘর থেকে বাহির বের করে দেয় আর দরজাটি লাগিয়ে দেয়। জিশিয়াং এরপর নিজের গার্ডদের বলে ও অনেক চালাক আর আমাদের ব্যাপারে অনেক তাড়াতাড়ি জেনে যেতে পারে, তাই যত তাড়াতাড়ি হোক তার থেকে আমার ওই মুক্তটা নিতে হবে। জিশিয়াং পরদিন লিকে ও মুক্তটি নেওয়ার জন্য ধাক্কা দিতে যায়, কিন্তু সে নিচেই পড়ে যায়। লি তখন তাকে ধরে ফেলে আর কিছু না বলে ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু জিশিয়াং তো অনেক চালাক ছিল, সে নিজের পাওয়ার ইউজ করে ওখানে বৃষ্টি নামায়। যেটা দেখে লি বলে, এখনই তো সবকিছু ঠিক ছিল, কিন্তু এখন কিভাবে বৃষ্টি নামলো? জিশিয়াং বৃষ্টি থেকে নিজেকে কাভার করার চেষ্টা করে, তখনই লি তাকে কাভার করে দেয় আর বলে, তুমি আমার বন্ধু হতে পারো, আর সমস্যা নেই, আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। জিশিয়াং তখন বাহিরে এসে বলে, তুমি কি সত্যি আমাকে তোমার বন্ধু বানাতে চাও? তাহলে আমি তোমার সাথে সবসময় থাকবো। লি তাকে হ্যাঁ বলে। জিশিয়াং তখন তাকে জড়িয়ে ধরে আর বুঝতে পারে তার মুক্তটা এখনও লিয়ের শরীরে আছে। পরদিন সকালে জিশিয়াং লিকে খুঁজতে আসে, কিন্তু ওখানে একটা লেটার পড়ে থাকে। লি তাকে তার খেয়াল রাখতে বলেছে আর এটাও বলেছে সে স্পিরিটদেরকে খুঁজতে যাচ্ছে। এটা দেখে জিশিয়াং রেগে ওই পেপারটা ছিঁড়ে ফেলে আর বলে, আমার মুক্তটা তোমার কাছে, তাহলে তুমি এভাবে কিভাবে পালিয়ে যেতে পারো? এরপর সে তাকে খুঁজতে খুঁজতে ওই জায়গায় চলে আসে যেখানে লি ছিল। লি অবাক হয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? জিশিয়াং বলে, আমি তোমার সাথে থাকতে চাই, কিন্তু লি তার কোনো কথা শোনে না আর সে ওখান থেকে চলে যায়। বাইরে এসে সে নিজের গার্ডদের উপর রাগ ছাড়তে থাকে আর ব্ল্যাক স্পিরিটকে বলে, তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, আমার অনেক খিদে পেয়েছে। তখন সেখানে হোয়াইট স্পিরিট আসে আর একটা পেপার দিয়ে তাকে বলে, এটা তুমি দেখো। সে দেখে এই শহরে একটা এক্সাম হবে যেখানে লিও থাকতে পারে। সে তখন মনে মনে অনেক খুশি হয় আর সে এরপর লাইনে দাঁড়িয়ে যায় এক্সাম দেওয়ার জন্য। এরপর আমরা লিকে দেখি যে নিজের মাস্টারকে খুঁজছিল। তখন সেখানে ইউ নামের একটা মেয়ে আসে আর বলে, মাস্টার এখানে নেই, হয়তো তিনি ওষুধ আনতে গিয়েছেন, আমি এবার পরীক্ষা নিতে যাচ্ছি। কিন্তু সে পরীক্ষাতে অনেকগুলো মেয়েও থাকবে আর সেই মেয়েগুলোর মধ্যে একজন তো তোমার জন্য এসেছে। এটা শুনে তো লি অনেক অবাক হয় আর সে এরপর তাড়াতাড়ি করে এক্সাম হলে যায় আর সেখানে সে জিংজিয়াকে দেখতে পায়। সে এখানে এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? আমি তো তোমাকে বলেছি আমরা একসাথে থাকতে পারবো না। জিশিয়াং বলে, তুমি তো জানো আমার খুব তাড়াতাড়ি খিদে পায় আর আমি তোমার কাছ থেকে তো খাবার খেতে পারি। সে এরপর তাকে পেপার দিতে বলে এক্সামের জন্য। লি তো খুব ভালো করে জানতো জিংজিয়া কিছু পারবে না, তাও সে তাকে এক্সামের পেপার দেয়। এরপর এক্সাম শুরু হয় যেখানে জিশিয়াং এর তো কিছু মাথাতেই আসছিল না, সে কি করবে বুঝতে পারছে না। তখন সে একটা ছেলেকে দেখতে পায়। এটা দেখে লিয়ের অনেক জেলাস হয় আর তাকে বলে, তুমি নিজের এক্সামে মনোযোগ দাও। জিশিয়াং কিছু পারে না, তাই সে বারবার লিকে দেখতে থাকে। এটা ইউ নোটিস করে। এভাবে তাকিয়েছিল তো ভালোই ছিল, কিন্তু জিশিয়াং তো এবার নিজের চোখ বড় বড় করে তাকে দেখতে থাকে। ইউ এটা দেখে লিয়ের মনোযোগ সরানোর জন্য তাকে চা দেয়, কিন্তু জিশিয়াং তো এই চাটা ফেলে দেয় আর নিজে অনেক মজা নিতে থাকে। কিছুক্ষণ পর জিশিয়াং বলে, আমি ওয়াশরুম যাব। লি বলে, ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে যাব। জিশিয়াং বাহিরে এসে লিকে বলে, তুমি চলে যাও, আমি একাই ওখানে যেতে পারবো। কিন্তু লি তো জানতো সে কতটা চালাক, তাই সে তার পিছু পিছু চায়, কিন্তু জিশিয়াং ওখান থেকে পালাতে চায়। লি তাকে পালাতে দেয় না, উল্টো তাকে বেঁধে ফেলে। এরপর সে তাকে ওয়াশরুমের সামনে নিয়ে আসে। জিশিয়াং ভিতরে যাওয়ার পর বলে, তুমি পিছনে একদমই তাকাবে না। আসলে সে তো নিজের গার্ডদেরকে এখানে আনতে চাইছিল। সে এরপর ওই বলগুলো ওখানে ছুড়ে দেয়, যেখান থেকে তারা দুজনে আবারও মানুষ হয়ে যায়। ব্ল্যাক স্পিরিট তো এরপর লিয়ের রূপ নেয় আর হোয়াইট স্পিরিট জিংশিয়ার রূপ নেয়। এরপর তারা ওখান থেকে চলে যায় এক্সাম হলে আর নিজেদের পাওয়ার ইউজ করে ওখানে চিটিং করে। আর হোয়াইট স্পিরিট জিশিয়াং এর রূপ নিয়ে সমস্ত এক্সামগুলো কমপ্লিট করে আর বলে, আমার আবারও ওয়াশরুমে যেতে হবে। এরপর ওরা ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। অরিজিনাল জিশিয়াং আর লি যখন ওখানে আসে তখন তারা দেখে অলরেডি এক্সাম শেষ হয়ে গিয়েছে। প্রত্যেকে এরপর যখন রেজাল্ট দেখতে আসে তখন লি এখানে এসে জিশিয়াংকে বলে, তুমি এক্সামের সময় চিটিং করেছো। জিশিয়াং তখন প্রত্যেককে শুনিয়ে বলে, সবাই দেখেছে আমি আপনার সাথে ওয়াশরুম গিয়েছি, তাহলে আমি কিভাবে চিট করতে পারি? সবাই তখন তার কথাতে হ্যাঁ বলে। জিশিয়াং বলে, এই এক্সামটা এখানেই শেষ করার জন্য।
জিশিয়াং তখন তার পায়ে আঘাত করে আর তার মুখ থেকেও হ্যাঁ বলিয়ে নেয়। তখন সেখানকার মাস্টার চলে আসে আর বলে এই এক্সামটা কে শেষ করার কথা বলেছে। লি তখন তার কাছে ক্ষমা চায় আর বলে ও তো এমনি মজা করে বলেছে, কিন্তু মাস্টার বলে এই পরীক্ষাতে তো জিশিয়াং অনেক ভালো করেছে। লি বলে কিন্তু আমি জানি ও চিটিং করেছে, ও যতই ভালো করুক না কেন ও তো এসবে কিছুই পারতো না, কিন্তু ওর মাস্টার ওর কথা একদমই শুনে না। মাস্টার তাকে দেখিয়ে বুঝতে পেরেছে জিশিয়াং একটা স্পিরিট, কিন্তু সে কোনো ইভিল স্পিরিট ছিল না। জিশিয়াং খুশি হয়ে বলে তুমি দেখেছো তোমার মাস্টারও আমাকে এখন প্রশংসা করছে। সে বলে এত খুশি হওয়ার দরকার নেই, কারণ এখনও মার্শাল আর্টের এক্সাম বাকি আছে। লি তার মাস্টারকে জিজ্ঞেস করে জিশিয়াং তো এখানে চিট করেছে, কিন্তু তার মাস্টার তার কথা শোনে না আর বলে জিশিয়াং কোনো চিট করেনি। জিশিয়াং একটা স্পিরিট, তার মাস্টার তাকে বলে না আর বলে সে অনেক ভালো একটা মেয়ে, তাকে যদি আমরা ট্রেনিং করে তাহলে ও আরও ভালো হতে পারবে। আর তাকে এই ম্যাপটা দেখিয়ে বলে তুমি যে ম্যাপটা এনেছো সে অনুযায়ী আমাদের ওই গ্রামটাতে খুব তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওখানে অনেকগুলো ইভিল স্পিরিট আছে। বাহিরে আসার পর জিশিয়াং লিকে বলে তার অনেক খিদে পেয়েছে। লি নিজের ব্যাগটা বের করতে জিশিয়াং ওটা নিয়ে ওখান থেকে চলে যায়। তাদের কথা কেউ একজন শুনছিল, তার নাম ছিল শ্যান। লি তাকে চিনত। লি তাকে বলে তুমি যেহেতু আমাদের কথা শুনছিলে তাহলে তোমার শাস্তি হচ্ছে তুমি সবসময়ের জন্য জিশিয়াং এর উপর নজর রাখবে। সে যেহেতু ধরা খেয়ে গিয়েছে তাই তার কোনো উপায় ছিল না। এরপর সব স্পিরিট হান্টার মিলে ওই গ্রামের উদ্দেশ্যে যেতে থাকে। জিশিয়াং এরপর একটা জায়গায় এসে নিজের প্রোটেক্টর দুজনকে বাহিরে বের করে আর তাদেরকে বলে গ্রামের সবাইকে অ্যালার্ট করে দিতে যাতে তারা সেখান থেকে পালিয়ে যায়, কারণ স্পিরিট হান্টাররা তাদেরকে ধরতে আসছে। জিশিয়াং যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন একটা নেকড়ে ডিমন ওর উপর অ্যাটাক করে দেয় আর তাকে বন্দি করে নেয়। তাকে বাঁচানোর জন্য যখন লি আসে তখন ওই ডেমনটা লিকে দেখে বলে 10 বছর হয়ে গিয়েছে, তুমি মনে হয় আমাকে ভুলতে পারোনি, আমি তো তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছি। লি বলে অবশেষে তুমি আমার সামনে এসেছো। সে ওই নেকড়ে ডিমনটার সাথে লড়াই করতে চায়, কিন্তু সে যেহেতু একটা ডিমন ছিল তাই তার সাথে লড়াই করা এতটা সহজ ছিল না। লি অনেক বেশি আহত হয়। জিশিয়াং তখন তার কাছে এসে দেখতে পায় সে মুক্তটার কারণে লিয়ের একটু ক্ষতি হচ্ছে। জিশিয়াং যখনই নিজের পাওয়ারগুলো ব্যবহার করে ডেমনটির দিকে তাকায় তখন ডেমনটি বুঝতে পারে সে একটা স্পিরিট, তাই সে ভয়ে ওখান থেকে চলে যায়। লি একটু বেশি আহত হওয়ার কারণে জিশিয়াং নিজের রক্ত দিয়ে তাকে আবারও বাঁচিয়ে নেয় আর তার হুঁশ ফেরার সাথে সাথে সে ওই নেকড়ে ডেমনটাকে খোঁজার জন্য চলে যেতে থাকে। জিশিয়াং তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথা শুনছিল না দেখে জিশিয়াং তাকে আবারও অজ্ঞান করে দেয় আর বলে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি ওই ওল্ড ডেমনটাকে খুব তাড়াতাড়ি তোমার সামনে ধরে নিয়ে আসবো। এরপর সে তাকে বাড়িতে নিয়ে আসে আর তার কাপড় খুলে তার মুক্তটা কোথায় আছে এটা দেখার চেষ্টা করে, কিন্তু তখন লি এর ঘুম ভেঙে যায় আর বলে তুমি এটা কি করছো। জিশিয়াং তার হুঁশ ফিরেছে দেখে একটু লজ্জা পেয়ে যায় আর বলে আমি তো ভেবেছিলাম তুমি হয়তো মারাই গিয়েছো, আমি তোমাকে চেক করতে চেয়েছি। লি তখন জিশিয়াংকে ধন্যবাদ জানায় ওই সময় তাকে সাহায্য করার জন্য। জিশিয়াং তাকে আবারও বলে খাবার খাওয়ার জন্য, কিন্তু লি বলে আমার তো কোনো খিদে নেই। এরপর সে নিজের বডিগার্ডদের কাছে এসে বলে আমি কেন ওকে মারতে পারছি না, আমি ওকে মারতেও পারবো না আবার ওই মুক্তটাও নিতে পারবো না। গার্ড দুটো বলতে থাকে মাস্টারকে তো আমরা কখনোই এতটা হয়রান হতে দেখিনি। জিশিয়াং বলে আমার উপর কমেন্ট করা বন্ধ করো, তোমরা ভেবে দেখো আমি এটাতে কি করতে পারি। জিশিয়াং এরপর যখন ঘুমিয়েছিল তখন লি বলে তাকে ঘুমিয়ে থাকতে কতটা কিউট লাগে, কিন্তু জিশিয়াং তখন তাকে এতটা কাছে দেখে তার গাল টানতে টানতে বলে তুমি কতটা কিউট, আর বলে আমি কি এটা স্বপ্ন দেখছি। লি তখন জিশিয়াংকে বকা দিয়ে বলে এটা কোনো স্বপ্ন না, আমি সত্যিই তোমার সামনে আছি। আর তাকে বলে সবাই তো এখন ক্লাসে যাচ্ছে, তুমি কেন এখানে পড়ে আছো। জিশিয়াং বলে সত্যি কথা বলতে আমার অনেক ঘুম পাচ্ছে, তাই আমি ক্লাসে যাব না। লি ওখান থেকে চলে যেতে চাইলে জিশিয়াং তাকে আটকে বলে যদি তুমি চাও আমি ক্লাসে যাই তাহলে তোমার আমার সাথে একটু গেম খেলতে হবে। এরপর লি তার সাথে গেম খেলে, যেখানে তীরন্দাজে লিকে তো জিশিয়াং হারিয়ে দেয় আর তাকে এবার বলে চোখ বেঁধে তরবারি প্র্যাকটিস করার জন্য। এখানে তো জিশিয়াং চিট করে আর সে নিজের চোখের কাপড়টা খুলে নেয়। জিশিয়াং একটা পাথর নেয় লিকে অজ্ঞান করার জন্য, কিন্তু তার আগে লি তার হাত থেকে পাথরটা ফেলে দেয় আর জিশিয়াং পড়ে যেতে চাইলে লি তাকে আবারও ধরে ফেলে আর বলে আমি তো জিতে গিয়েছি, তাহলে এবার ক্লাসে চলো। কিন্তু জিশিয়াং বলে আমার তো এখন অনেক বেশি খিদে পেয়েছে, আমি এবার কিভাবে ক্লাসে যাব। সে এরপর অনেকগুলো খাবার খেতে থাকে। তার এসব খাবার খাওয়া দেখে লি বলে তোমার যখনই ক্লাসের সময় হয় তখনই তুমি একটা না একটা বাহানা বানাও, তুমি কি আসলে ক্লাসে যেতে চাও না। কিন্তু জিশিয়াং তো নিজের খাবারগুলোই খেয়ে যাচ্ছিল। লি তখন কোনো উপায় না পেয়ে তার জন্য সমস্ত বইগুলো এখানে নিয়ে আসে, কিন্তু জিশিয়াং বলে আমার এবার খাওয়া হয়ে গিয়েছে। এটা বলে সে বইগুলোর উপর আবারও ঘুমাতে যায়। লি তখন তাকে আটকায়। জিশিয়াং বলে যদি তুমি আমাকে ক্লাসে নিয়ে যেতে চাও তাহলে তোমার কাঁধে করেই নিয়ে যেতে হবে। লি প্রথমে রাজি ছিল না, কিন্তু তারও কিছু করার ছিল না। সে এরপর তাকে কাঁধে করে নিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। ক্লাসে যাওয়ার সময়ও তো জিশিয়াং একটুও শান্তিতে ছিল না, সে তো লিকে বারবার জ্বালিয়ে যাচ্ছিল। রাতের বেলা জিশিয়াং একটা
কালো পোশাক পরে লিয়ের উপর অ্যাটাক করতে যায় ওর মুক্তাটা নেওয়ার জন্য। কিন্তু লি যেহেতু মার্শাল আর্ট জানতো তাই তাকে হারানো ততটা সম্ভব নয়। লি যখনই জিশিয়াংয়ের সাথে ফাইট করছিল তখন সে জিশিয়াংকে হারিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টলি ওদের দুজনের কিস হয়ে যায়। তারা দুজনে তো বুঝতে পারছে না এটা কি হচ্ছে। জিশিয়াং যখন উঠতে যাচ্ছিল তখন তার মুখ থেকে কাপড়টা পড়ে যায় আর লি দেখতে পারে এটা হচ্ছে জিশিয়াং। এখানে আমাদের প্রথম পার্টটি শেষ হয়। আমি আশা করি শেষ পার্টের জন্য তোমরা অপেক্ষা করবে, কারণ এই ড্রামাটির আর একটাই পার্ট আছে।